দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজকে আমাদের আলোচনা জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা দিবসকে সামনে রেখে এবং এই দিনটিকে ঘিরে সারা বছরই আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে শ্রমিকরা কাজ করেন তাদের একদিকে যেমন কর্মের পরিবেশ সেটা নিশ্চিত করা এবং নিরাপত্তায় দুটো জিনিসই নিশ্চিত করার জন্য আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমরা কথা বলতে চাই। এবারের দিনটির প্রতিপাদ্য রাখা হয়েছে নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মোহাম্মদ এহসানে এলাহি, তিনি সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আছেন মিস্টার জর্জ ফলার, তিনি চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার, আইএলও আরএমজ প্রোগ্রাম। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব এলাহি, আপনার কাছে আসতে চাই, এই দিনটিকে সামনে রেখে আমাদের এখন পর্যন্ত অর্জন এবং কি কি ক্ষেত্রে আসলে আমাদের মূল চ্যালেঞ্জগুলো রয়ে গেছে সেটা যদি শুরুতে আমাদের দর্শকদের জন্য তুলে ধরতেন। ধন্যবাদ। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2022, এটা আমাদের একটা নীতিমালা আছে। 2013 সালে আমরা এটা করেছি, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা। এই নির্দেশনার আলোকে আমরা 2016 থেকে এই 28 এপ্রিল বাংলাদেশে এই দিবসটি পালন করি। এর মেইন উদ্দেশ্য হলো যে এই যে পেশাগত স্বাস্থ্য এবং যে সুরক্ষা, এটার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই আমরা এই দিবসটিকে পালন করি। এই দিবসে আমরা অনেকগুলো কাজ করি। মেইনলি একটা আলোচনা সভা করি, যে আলোচনা সভা আমাদের 28 এপ্রিল উসমানী মিলনায়তনে এবার হবে। সেখানে আমরা মাননীয় প্রধান অতিথি রেখেছি বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি স্যারকে। এছাড়া আমরা এই দিবসকে সাকসেস করার জন্য, মানুষের বিশেষ করে শ্রমিকদেরকে সচেতন করার জন্য এবং আমাদের ইন্সপেক্টরদেরকেও আরও এক্সপিডাইট করার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম নেই। বিশেষ করে আমরা একটা বিশাল র্যালি করি, সেটা শ্রমগণা এলাকায় ট্রাক দিয়ে র্যালি করি এবং বিভিন্ন ধরনের বাদ্যবাজনা দিয়ে মানুষদেরকে আকর্ষণ করে আমরা প্রতিপাদ্য বিষয়টা বুঝিয়ে দেই। লিফলেট আমরা এই সেফটি এবং অকুপেশনাল হেলথ এই বিষয়ে আমরা লিফলেট প্রিন্ট করে ওইটা ছাপিয়ে বিভিন্ন জায়গায় বিতরণ করি, কিছু পোস্টার বিতরণ করি। এছাড়া আমরা এই দিবস উপলক্ষে 2019-এ আমরা 10টি শিল্প কলকারখানাকে যারা খুব ভালোভাবে এগুলো কমপ্লায়েন্স করে তাদেরকে পুরস্কৃত করেছি। ঠিক তদ্রূপ আমরা ক্ষেত্রে ছিল এই 10টি বিভিন্ন সেক্টরে, আমার ঠিক এখন মনে নেই, আমি নতুন এসেছি এখানে, অসুবিধা নেই। আর পরবর্তীতে আমরা গত বছর এটা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রবর্তন করেছি 30টি সেক্টরে, যেমন লেদার, ফুটওয়্যার, তারপরে আপনার এই যে গার্মেন্টস, টি, এই ধরনের আমরা 30টি সেক্টর থেকে আমরা 30টি ফ্যাক্টরিকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়েছি। এবং গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়েছি, আমাদের একটা কমিটি আছে, তাদের আবেদন নিয়েছি এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের ভিত্তিতে এটা এক্সপার্টিসরা আছেন, আবেদনের পরে এটা যাচাই বাছাই করে যারা খুব ভালো এগুলা কমপ্লায়েন্স করেন তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী গত বছর ডিসেম্বরে আমরা প্রোগ্রামটা করেছি এবং তিনি ভার্চুয়ালি উপস্থিত থেকে আমাদের এই কার্যক্রমকে উৎসাহিত করেছেন এবং আমরা এটা দিয়েছি। এটার একমাত্র কারণ হলো যে এই যে একটু আগে আপনি কিছু ইনফর্মাল আলোচনায় বলেছিলেন যে দুর্ঘটনা ঘটে, তাই না? অনেকগুলো দুর্ঘটনা ঘটে যায় এবং আমাদের এই যে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর, যাকে আমরা ডাইফি বলি, ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, তাদের মূল কাজই হলো যে এই বিভিন্ন ফ্যাক্টরিতে এই কর্মপরিবেশটা শোভন কিনা, লেবার রাইটসটা, যে শোভন কর্মপরিবেশ, এটা বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন? এই কর্মপরিবেশ ওখানে সকল কিছু থাকবে, যেমন আমাদের এই যে স্বাস্থ্যগত দিক, মায়ের যে দিক, চাইল্ডের যদি তার ফিডিং করার জন্য প্লেস, তার মিনিমাম ওয়েজেসটা তারা দেয় কিনা, তাদের এই যে ওয়াশরুম অথবা টয়লেটারিজ এগুলো ঠিকমতো দিচ্ছে কিনা, তাদেরকে কর্মবিরতি যে ঘন্টা সেটা মানে কিনা, তাদের যে ওভারটাইম যদি করে সেটার মিনিমাম ওই ওভারটাইমের যে ইয়েটা অনারারিয়ামটা প্রাপ্যতা ওইটা দেয় কিনা, এই সব মিলে এটা ব্রড একটা ওয়ার্ড শোভন, ডিসেন্ট ওয়ার্ক, ডিসেন্ট প্লেস বলে, যেটা মানে সকল কিছু কমপ্লায়েন্স করে কিনা একটা ফ্যাক্টরি।
এটাই আমাদের ওয়ার্কাররা মানে আমাদের ফ্যাক্টরি ইন্সপেক্টররা দেখেন এবং দেখে তারা এটার রিমিডিয়াল মেজার নেন, নোটিস করেন, এটা আবার পরীক্ষা করেন এবং এই পর্যায়ে একটা ওই কোম্পানি মোটামুটি যে ফ্যাক্টরিতে উনি পরিদর্শন করেন তারা এটাকে নিশ্চিত করে যে আমাদের এই ডিফিকাল্টিস ছিল। শুধু এইটা না, ওইখানে সেফটি সিকিউরিটি যেমন বিদ্যুৎ, তারপরে কিছু এই ফায়ার ব্যাপার স্যাপারগুলো থাকে ফায়ারের, সেগুলোও দেখভাল করেন, দেখে ওখানে ওগুলোর ব্যাপারে নির্দেশনা দেন যে এই কাজগুলো আপনাদের এখানে করতে হবে, এগুলো না হলে এই পরিবেশটা সুমন হবে না, ভালো কর্ম পরিবেশ হবে না, শ্রমিকদের জন্য মানে ইয়ে হবে না। Coming to you, Mr. Fowler, ILO has been working in Bangladesh for a prolonged period in order to ensure the safety and a good working environment for the workers. We had some great scars like Rana Plaza, after which the whole nation along the world had to reconsider the entire situation. And a lot of work has been done in RMG sector, at least in that regard. But we see other incidents like the Ha-Meem food factory, where 52 workers died in a fire incident. What can we learn from what we have achieved in the RMG sector, and what in general ILO has been doing in this arena? Okay, so what in general has ILO been doing? It's been promoting the instruments for enforcing occupational safety and health in all industries. In the aftermath of the incidents which you mentioned, the whole focus was on the RMG industry, and we worked with DIFE to develop a more effective labour inspectorate. And in that process, we did concentrate on the RMG industry, but we've always had in mind that we want to take that learning and take it through to all other sectors. Because all modern OSHA regulations define a system which it defines duties and rights of workers and employers and workers. And that legislation identifies clearly that the main responsibility is on the employer to ensure a safe working environment. And then that it's a right of the worker to be able to be involved in anything to do with occupational safety and health, to be informed, to take part in, to participate in it. And that is what's set out as one of the things set out in the conventions on occupational safety and health, which the ILO has developed and is implementing through the Ministry of Labour, through the Department of for DIFE. Do you think that our national law is in conformity with the international standards? The national law is to a large extent in conformity with the national international standards. I think you've got to understand that for occupational safety and health, it's not one entity that applies it. It needs to be a collaboration, a coordination between numerous government ministries and the employer and the workers' organizations. So they've all got to work together in unison. Where the occupational safety and health has been focused is on the operation in the industrial complex. What we've seen, and I think what Bangladesh has experienced, is that before people, as part of occupational safety and health, should be the building enforcement to ensure that before people occupy a building, all the building safety code issues have been incorporated in that building. And that's not the case, and that affects things like structures, fires. Is this a reason behind that in Bangladesh most of the buildings are not really purpose built? They're built in the first place for maybe a general purpose, and then at times it's converted into a factory. Is that a major reason for that? We are failing to ensure safety. That's the reason for the older factories, because older factories have been repurposed from apartment buildings and all sorts of buildings. But I think anything built probably from 2000 onwards are purpose-built buildings, but they don't comply fully with all the safety requirements that the building code would need. So for the inspection of factories and establishments come into building.
if those measures haven't been built in, it's very difficult to maintain a good level of safety if your structure is not robust. And it's not the labour inspectorate's job to ensure that a building is robust. They look at the operation within the building and that everything that was put in place before it's occupied is maintained, and that the health and safety in operation is maintained by the employer. Does the level of safety in buildings which are built for factories differ in urban areas and that are built in rural areas? What has been your experience? Well, if we're talking about industrial buildings in urban areas, they're generally ones which have been repurposed, and then they are in a worse condition than the purpose-built ones. But those have been, over time, those are gradually being eliminated, and there's fewer and fewer of those. It's a lot more purpose-built buildings. And what about the rural areas? Say we see in the rural areas that my experience is in the rural areas there's more space, so they don't have to build up so much. So it's a lot easier on the building safety issues. But then your typical occupational safety and health measures would be the same in those buildings as it is in other buildings. But what about the oversight? Is it stronger in urban areas? That depends on the employer. It's not, I wouldn't say it's at all related a to where the function factory of is where situated. it is. Yeah, it's really the attitude of the employer. I mean, the government, the authorities' function is to enforce the Bangladesh Labour Act and everything to do with occupational safety and health contained in that act. But it's the employer's responsibility to ensure the workers' safety given the type of operation, and to identify what the risks are, to take measures, and to work with the workers in implementing those measures. Thank you so much. Coming back to Mr. Elahi, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এই যে ভবনগুলো যেভাবে তৈরি হচ্ছে সে সময়ে আসলে তার কাঠামো কেমন, এটা দেখার দায়িত্ব সব সময় হয়তো আপনাদের উপর পড়ছে না, যারা বিশেষ করে এই কারখানা পরিদর্শন করছেন তাদের ক্ষমতার মধ্যে পড়ছে না। তাহলে কি এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আরো শক্তিশালী একটা একসাথে কাজ করার পরিবেশ তৈরি করা প্রয়োজন? বিল্ডিংয়ের সেফটি যখন তৈরি হয় বিভিন্ন ডিপার্টমেন্ট রেসপন্সিবল থাকে, তবে লাস্টলি যখন কারখানাটা স্টার্ট করবে, যখন কারখানাটা সে অপারেট করবে, শেষ মুহূর্তে কিন্তু আমার এই যে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের একটা প্রত্যয়ন লাগে। তখন বিভিন্ন ডিপার্টমেন্ট, ফায়ার দিবে, ইলেকট্রিসিটি দিবে, তাদের কাছ থেকে প্রত্যয়ন নিয়েই কিন্তু কারখানা খোলার অনুমতি দেওয়া হয়। তবে এখানে সমন্বয়হীনতার কোনো অভাব নেই। তবে আপনি যেটা বলেছেন যে বিল্ডিং ফ্যাক্টরি করার জন্য যখন করবে, তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আরও সমন্বয়ের সাথে আরও মানে জুড়ে সুরে বা খুব সঠিকভাবে এটা দেখে কাজ করতে হবে। সেটাতে আমাদের যেমন ডাইফি বলতে আমার এই কলকারখানা প্রতিষ্ঠান দপ্তর একা তো পারবে না এটা। আর কিছুক্ষণ আগে আমি বলছিলাম আমাদের কিছু লিমিটেশন আছে, মানে আপনি যে জনবলের কথা আমরা প্রায় শুনি যে যথেষ্ট পরিদর্শক নেই। আমরা আমাদের এই যে এগুলা থেকে এই শুধু সেফটি, অকুপেশনাল সেফটি, হেলথ এগুলো না, সকল কিছু দেখভাল করার জন্য আমার যে ইন্সপেক্টর দরকার সেখানে আমাদের একটু ঘাটতি আছে। এবং এই যে বিভিন্ন দুর্ঘটনা যখন ঘটলো 2012-13-তে তাজরিন ফ্যাশন অথবা এই যে রানা প্লাজা, তারপর থেকে তো আমাদের অবস্থা একটু ভালো ছিল না। আমরা এখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে আমরা কিন্তু এই দপ্তরটাকে অধিদপ্তর করেছি। একটা দপ্তর ছিল, ডাইরেক্টর ছিল, এখন ডিপার্টমেন্ট হয়েছে। জনবল কাঠামো অনেক বড় করেছে, কিন্তু তারপরেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি। রিসেন্টলি যেমন 345টা পদ পেয়েছি, আমি 1700 পদ চেয়েছিলাম। তো কালকেও আলোচনা হয়েছে। পদায়ন হয়নি, এটা এখন অন দ্য প্রসেস। তবে আমরা চাচ্ছি যে আমাদের আইএলওর সাথে একটা রোড ম্যাপ আছে, সময়বদ্ধ পরিকল্পনা, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান আছে, কোন কোন ক্ষেত্রে আমরা আরও ভালো করব। অকুপেশনাল সেফটি হেলথ শুধু না, বিভিন্ন ক্ষেত্রে লেবার ল আমরা আরও যুগোপযোগী করব, অ্যামেন্ডমেন্ট করব। লেবার রুলসটাকে আমরা অলরেডি করেছি, এই যে গত ভেটিং হয়েছে, এখন আমরা এসআরওতে চলে যাব। এই ধরনের আমাদের ইপিজেড আইন আছে, ইপিজেড ল আছে, সবগুলো ক্ষেত্রে কিছু সময়বদ্ধ পরিকল্পনা আছে। এর মধ্যে
ওই আইএলও এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে আমাদেরকে স্ট্রেনথেন করতে হবে ডাইফিকে। ডাইফি মিনস আমাদের কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর। তো রিসেন্টলি আমরা আবার যোগাযোগ করেছি জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনপ্রশাসন সচিব আমাদেরকে এনশিওর করেছেন, সিনিয়র সচিব আইনমন্ত্রী মহোদয় আমাদের আইএলও গভর্নিং বডির মিটিংয়ে গিয়েছিলেন যে এই কাজটা দ্রুত করতে হবে। তো আমরা 975টা পোস্ট চেয়েছিলাম, আমরা এখানে 175 পেয়েছি। তবে আমাদেরকে স্যার আশ্বস্ত করেছেন আরও 400-500 পদ লেবার ইন্সপেক্টর আমরা পাবো। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের সক্ষমতা বাড়বে। সক্ষমতা না বাড়লে ওই যে আপনার অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বলেন অথবা কারখানায় অন্যান্য যে দিকগুলো যেগুলো সব মিলে যেটা শোভন কর্ম পরিবেশ সবগুলো দেখভাল করার মানে সক্ষমতা আমাদের হবে না। এখানে আরেকটা বিষয় সামনে আসে, প্রায়শই আমরা শুনি যে শ্রমিকরা আহত হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের তো একটা ক্ষতিপূরণ পাওয়ার কথা আইন অনুযায়ী, অনেক ক্ষেত্রেই তারা সেটি পাননি। শেষ একটি ঘটনা দেখছিলাম, সেখানে পরিবারকে বলা হয়েছিল যে 2 লাখ টাকা দেওয়া হবে একজন শ্রমিকের মৃত্যুর পর, 1,10,000 মতো পেয়েছেন। এই যে যখন এই ঘটনাগুলো ঘটছে না, তারা ক্ষতিপূরণ পাচ্ছেন না, বা বড় কারখানায় তো তাদের একটা বিমা থাকার কথা, গ্রুপ বিমা যেটা, সেটা অনেক ক্ষেত্রেই থাকছে না। এই ক্ষেত্রে আপনাদের হাতে কি ধরনের ক্ষমতা রয়েছে? ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয়ের অধীনে শুধুমাত্র আরএমজি সেক্টরের জন্য একটা ফান্ড আছে, সেন্ট্রাল ফান্ড। এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো আরএমজি সেক্টরে 0.03% আমাদের এখানে লভ্যাংশের একটা অংশ আছে। এই ফান্ড থেকে আমরা শ্রমিকদের অ্যাক্সিডেন্টাল মৃত্যু বা ইনজুরি হলে আমরা এককালীন দেই এবং পাই নাই, এটা তো এই প্রথম শুনলাম। যখনই যে আরএমজি সেক্টর আর অন্যান্য সেক্টর অন্যান্য ক্ষেত্রে আমাদের বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন একটা আছে, সেখানেও আমাদের 5% লাভের ওই প্রতিষ্ঠানের আরএমজি সেক্টর বাদ দিয়ে অন্যান্য প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল সেক্টরের যত কলকারখানা আছে তাদের একটা অংশ আমাদের 0.5% আসে, যেমন 100 টাকা থেকে 5 টাকা, এইভাবে একটা ফান্ড আছে। এই যে হাশেম ফুড নিয়ে আপনি কথা বলছিলেন জর্জ ফাউলারের সাথে, এবং সেখানেও আমাদের এই 52 জনকে প্রত্যেককে 2 লাখ টাকা করে দিয়েছি। অ্যাক্টিভ কানা পয়সাও কম নাই। কিন্তু এটা তো মালিকের দেওয়ার কথা, যিনি কারখানা মালিক, সেই ক্ষেত্রে কি তারা মালিকরা তারা যেটা দিচ্ছেন তাদের একটা ফান্ডেশন আছে, তাদের এই যে কর্পোরেট সোশ্যাল সার্ভিস তারা একটা করেন, ওই যে 5%-এর মধ্যে একটা লভ্যাংশ তারা রাখেন, সেখান থেকে তারা দেন। তবে আমরা যখনই অ্যাক্সিডেন্ট অথবা কোনো মৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট এগুলো হলে 50,000 60,000 ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একটা রিপোর্ট দেয়, একটা কমিটি আছে। আরএমজি সেক্টরের জন্য সেন্ট্রাল ফান্ড আর অন্যান্য সেক্টরগুলোর জন্য বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, দুটো থেকেই দেই। আর কোনো মৃত্যুর কারণে আমরা কিন্তু 2 লাখ টাকা করে দিই। এইসব ক্ষেত্রে কোনো কার্পণ্য হয় না এবং আমরা এট দ্যাট মোমেন্ট স্পটে চলে যাই এবং এদেরকে এই যে হাশেম ফুডে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পর্যন্ত ওই সবাই আমরা ইয়েতে, আমি তখন ছিলাম না এই মন্ত্রণালয়ে, সবাই হসপিটালে গিয়েছেন, এদের অ্যাম্বুলেন্স দিয়ে ক্যারি করা এবং একদম শেষ লোকটা রিলিজ হওয়া পর্যন্ত আমরা তাদের দেখভাল করেছি। এবং আমাদের এই ফান্ড থেকে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেককে এই সহায়তা দিয়েছি। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা ইনজুরি স্কিম, এখানে তো আইনের মধ্যেই বলা রয়েছে, সব জায়গায় এটা বলা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ক্যাবিনেট ডিভিশন অফ সোশ্যাল সিকিউরিটি প্রোটেকশন স্কিম নেওয়ার কথাও বলা আছে সব কিছুতেই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এটা আমরা এখনও আগাতে পারিনি। তবে রিসেন্টলি আমরা ইউরোপিয়ান ইউনিয়ন মানে GIZ এর সহযোগিতা একটা প্রকল্প নিয়ে আমরা এগিয়েছি। আইএলও একটা প্রকল্প নিয়ে এসেছিল, শেষে এই 2টা প্রকল্পের রেজাল্ট স্বরূপ এখন একটা সিদ্ধান্তে আমরা পৌঁছেছি যে আমরা প্রথম অবস্থায় আরএমজি সেক্টরের জন্য পাইলট বেসিস এই স্কিমটা চালু করব। এবং যখন এই পাইলট চলবে, আমরা রিসেন্টলি একটা অনুমোদন দিয়েছি, GIZ বা ইউরোপিয়ান ইউনিয়ন সহায়তা করবে। ব্র্যান্ড অ্যান্ড বায়ার্স যারা ওই আরএমজি সেক্টরে এই কেনাকাটা করেন তারা ওই ফান্ডে টাকা দিবেন, আলাদা একটা অ্যাকাউন্টে থাকবে। সেখান থেকে ওই আমরা তো এককালীন দিতাম অ্যাক্সিডেন্টাল ইনজুরি অথবা কেউ মারা গেলে, কিন্তু এখন এটা ইট উইল বি কন্টিনিউড আপ টু দ্য ডেথ, মানে যিনি অ্যাক্সিডেন্টাল ডেথে মারা গেছেন তিনি পাবেন, তার পরিবার পেতে থাকবে। আবার যিনি অ্যাক্সিডেন্টে ইনজুরিতে ভুগছেন এবং যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন তিনি এই ইন্স্যুরেন্স পেতে থাকবেন। এইটা এখন আমরা পাইলট বেসিস চলবে 5 ইয়ার্স। ইনশাল্লাহ পরে যখন এটা সাকসেস হব ইনশাল্লাহ হলে আমরা এটা আরএমজি সেক্টর প্রথম চালু করতে পারবো, তারপরে আবার এটা গভর্নমেন্টের ডিসিশন লাগবে, তারপরে ইনফরমাল বা অন্যান্য সেক্টরে চলে যাবে। কিন্তু আইনে তো এরই মধ্যে এটা বাধ্যতামূলক করা রয়েছে। যে আইনে অনেক কিছু আছে, সবগুলো ইমপ্লিমেন্ট করতে এখনও আমরা পারিনি। আমাদের আইনটা অত্যন্ত যুগোপযোগী এবং এমন কিছু নাই যে ইন কনফ্রন্টেশন উইথ দ্য আইএলও কনভেনশন। আপনি শুনে খুশি হবেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইএলও কনভেনশন একই দিনে 29টি কনভেনশন রেটিফাই করেছেন, 5টি কোর কনভেনশন সহ। সেটা 1972 সালে। এটা একটা ক্যারিজমেটিক লিডারশিপ ওনার।
আর এরপরে মাত্র এই 50 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাকি 7টা করেছেন। আমরা 36 কনভেনশন রেটিফাই করেছি। এর মধ্যে লেটেস্ট যেটা করেছি শুনে খুশি হবেন, সেটা হলো মিনিমাম এজ টু দ্য এন্ট্রি লেভেল অফ দ্য ওয়ার্কার্স। আমাদের লেবার লতে আছে যে 14 বছর যিনি পূর্ণ করেন নাই তিনি শিশু, অন্যান্য আইনে যাহাই থাকুক। আমরা 14 বছর পর্যন্ত টোটালি চাইল্ড কে কোনো কর্মে রাখতে চাই না। One of the major issues in Bangladesh has been the discrimination between male and female workers. To what extent have we managed to recover from that discrimination? I think you call it the discrimination in the our program so far has been concentrated on in the RMG industry. What we've been doing there in looking in the area of gender is mainly trying to identify why what the experience of women in the RMG industry is, and why there's a tendency now for the number of female employees, the proportion is going down. So we've been doing quite a lot of work in that area in our RMG, as part of our RMG program, trying to identify what the issues are. Another thing which we're promoting a lot is there's a new ILO convention on violence and harassment in the workplace. That's Convention C190. That's again, in the RMG industry, we're starting to look into how, go into detail as to the recommendations in that. What are the responsibilities of the state under that convention? The responsibility of the state, well, if they ratify that convention, once it's ratified, then the responsibility of the states is to introduce the clauses or the measures in that convention into the legal system. What are the measures in particular? I can't go into the measures themselves. I'm not that familiar with the convention. It's a new convention, and I think what we're working with the government at the moment is to try and bring, to ratifying convention. It's much easier if you bring your national law into alignment with the clauses of the convention. So we're trying to help government bring their national legislation into line with that, to make it easier to ratify when they want to ratify that. And what about the children? We hear a lot of complaints about children getting into hazardous working environments. Has ILO been at work regarding these issues? Yeah, again, and that's in the RMG industry. ILO got very involved with that and helped to what was regarded as more or less eliminating the issue of child labour in the RMG industry, or in the formalised RMG industry. That once that happened, I think the focus went off that issue, but it's come back in force now. Bangladesh has recently ratified the outstanding convention on child labour, and so we recognise that there is a lot of child labour in other areas, particularly in the rural areas, and we've started a program about 6 months ago in which we're starting to look at child labour beyond the RMG industry. So you'd be looking into the informal sectors as well? Yeah, we hope to get to the informal sector. The informal sector is a lot more difficult to handle because it's so dispersed and such a big sector. As the name would suggest. Yeah, so the formal sector is where we start and try and get that embedded and then move out into the informal sector. So that, and it's recognised as an issue, and it's recognised that there are strategic development goals associated with that, which we're aiming to meet in 2025, 2030, and so we have new programs looking at that area beyond RMG now. All right. Would you elaborate a little bit on this year's theme of the Health and Safety Day? What are we trying to achieve by stating that we want to create a better Bangladesh by creating a more decent environment of work? Okay, well, all ILO's efforts are at creating decent work. That's
across the board. That's a really big, that's very broad broad, term. Yeah. So this year's theme is, I'm not sure the one is that there's the global theme and there's a national theme. So I think the global theme is more about encourage or promoting health and safety in industry through, and it's let's work together. And I think that what the message is trying to get across there is that it's not one entity that's responsible for it. In government, we know there are a lot of ministries involved, and it's trying to map a way to coordinate all of those efforts, and then it's the employer, the workers, to bring together and coordinate all the different actors working in those areas to bring those efforts together, because that's the only way you can have implement an effective occupational safety and health regime in industry. And a lot of stress has been put on social dialogue. What do you mean by that, and to what extent it is going to help improve the situation? Yeah, I'm glad you brought that up, because social dialogue is fundamental to try and implement an effective OSH system in the country. And when we talk about social dialogue, it's at national level and at workplace level. So at national level, it's getting tripartite constituents together, looking... Who are the three parties when you say government, tripartite? employers, workers. That's what we call the tripartite constituents. Getting them together to develop policy, to develop the national plan of action. And one of the recommendations is that each country has a National Occupational Safety Health Council. Bangladesh has that one, and that's the forum where those constituents come together to define policy and that national plan of action. Do you see progress being made in these dialogues? At national level, in this area, in this region, let's say, Bangladesh is the only country that's managed to get the OSH policy, the OSH profile, and the OSH national plan of action developed. So that's one big step forward, but the next step is the implementation of that, and I think that's where you're getting at, and that's where the work starts, and that's bringing it down to the social dialogue at industry level, and that's more between the employee and the workers. And we have another program specifically... Do you see that happening in Bangladesh, a free and open dialogue between the employee and the workers? We see good examples of it, but I would say across the board, it's a battle. It's working at that, and I think we've recognized that as a big issue that needs to be focused on in Bangladesh, and I think the coronavirus pandemic really spotlighted how important that is, because in areas where you had that social dialogue working effectively, the industry was able to adapt, introduce new measures, new safety measures, and between the dialogue at factory level, implement those effectively. Where that mechanism wasn't there, wasn't working, it was very difficult to do that. All right. Thank you so much. জনাব এলাহি, আপনার কাছে ফিরে আসি। দুটো প্রসঙ্গ এরই মধ্যে এসেছে, সেই দুটো সম্পর্কেই জানতে চাই। একটা হচ্ছে কি, এই করোনা ভাইরাসের পরে, যে মহামারীর পরে যে নতুন একটা বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে অনেক কারখানা বন্ধ হয়েছে। আগে যাদের পক্ষে অনেক খরচ করা সম্ভব ছিল হয়তো নিরাপত্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো তাদের খরচটা কমিয়ে আনতে হচ্ছে। এই বাস্তবতায় আসলে আমরা কি করছি, এটা একটা জিনিস জানতে চাই। আর হচ্ছে এই যে বিশাল অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্র, যেখানে একটা বড় সংখ্যক শ্রমিক বাংলাদেশে কাজ করছেন, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? প্যান্ডামিকের এই ধরনের প্যান্ডামিক তো আর পৃথিবী দেখেনি। গোটা ওয়ার্ল্ড একসাথে 100 বছর আগে স্প্যানিশ ফ্লু হয়তো আমরা দেখিনি, একসাথে অচল হয়ে গিয়েছিল, রাইট। তো এইটার পরবর্তীতে আমরা মেইনলি আরএমজি, লেদার এবং ফুটওয়্যার, এই সমস্ত কারখানায় রিটেঞ্চ ওয়ার্কার, যারা কারখানাটা বন্ধ হয়ে গিয়েছে এবং শ্রমিকরা অসহায় অবস্থায় অন্য ক্ষেত্রে চলে গেছে, এই সব ক্ষেত্রে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায়, ওই যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মতো আমরা একটা সহায়তা পাই, এবং সেখানে আমরা ওদের তালিকা করে ভেরিফাই করে প্রায় 9000 শ্রমিককে আমরা 9000 টাকা করে, মানে 3000 3 মাসের বেতন, 3 মাসের এটা আমরা কার্যক্রম চালনা করেছি। এবং এটা আমরা চাচ্ছিলাম একটা স্থায়ী রূপ দেব। মানে এ পর্যন্ত 9000 আমাদের টার্গেট ছিল অনেক, কিন্তু এখন
এই যে এত প্যান্ডামিকে এটা আসলে আপনি খুশি হবেন জেনে, এবং দর্শক যারা দেখছেন, আমরা এখন খুঁজে পাচ্ছি না। টাকা আছে আমার কাছে, মানে শ্রমিক যে যারা জ্বরে পড়েছেন কারখানা বন্ধ হওয়ার কারণে, কোভিড সিচুয়েশনের কারণে, এই 3টা সেক্টরের বাহিরে আমি সেদিন মিটিং করে বলেছি অন্যান্য সেক্টর এক্সপোর্ট ওরিয়েন্টেড, শুধু লেদার, ফুটওয়্যার, গার্মেন্টস না, এটা কি শুধু রপ্তানিমুখীদের জন্য ছিল। তারপরে এটা ব্রড করেছি এবং বলেছি যে কোনো আমার লেবার অফিসে, আমার ডিপার্টমেন্টের প্রমাণ দিতে হয় একজন শ্রমিক, মানে শুধু তার ওই যে সে শ্রমিক আর যে কোনো জায়গায় আবেদন করবে তার এনআইডি ভেরিফিকেশনটা লাগবে। এই যে সে যে ওই জায়গায় ওই শ্রমিক ছিল, ওই কারখানায় আমরা পাঠাবো, আর সে তার ওই যে এনআইডির যে এই সাথে তার ওই নামের এবং মিলের সমন্বয়টা আছে কিনা, এখানে কিছুটা ফলস পাওয়া যাচ্ছে। কিন্তু যেসব কারখানা বন্ধ হয়ে গেছে তাদের কি আর খুঁজে পাওয়া যাচ্ছে যে তারা বলে দেবেন যে আমাদের প্রচার প্রচারণার ব্যবস্থা করেছি এবং বলেছি যে তোমার আগে যে সিস্টেম ছিল ওই কারখানায় গিয়ে তাদের কাছ থেকে প্রত্যায়ন করতে হবে না, আমরা ইজি করেছি, তুমি আমার যে কোনো লেবার অফিস, মনে করেন শ্রীমঙ্গল অথবা ধরেন আপনার এই যে কুমিল্লা, সে ওই জায়গায় ওই আমার লেবার অফিসে গিয়ে আবেদন করবে যে আমি অমুক কোম্পানিতে ছিলাম, আমি জ্বরে পড়েছি, কারখানা বন্ধ হয়েছে, বাকি সব কাজ আমরা করব। আমরা ওই কোম্পানিতে কিন্তু ধরুন ওই কোম্পানির কাউকে আপনারা পেলেন না, তখন না, কোম্পানি তো পাবো, কোম্পানি তো না পাওয়ার কিছু নাই, তবে সে হয়তো মাইগ্রেটে অন্য কাছে ব্যবসা গুটিয়ে ফেলে কোনো কারণে, ওই ধরনের এখনো ওই পরিস্থিতি আমরা পাইনি। এই ধরনের একটা পদক্ষেপ। আরেকটা এখন রিসেন্টলি গত 4-5 দিন আগে যে সমস্ত ছোটো ছোটো কলকারখানা ছিল যারা কোভিডে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আইএলও আর একটা প্রোগ্রাম নিয়ে আসছে, ওই জিআইজেডের প্রোগ্রাম। ওরা 3000 টাকা মালিককে দিবে। ওই মালিক তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, মালিক যার বেতন আছে 9000, সে ওই 3000 টাকা এদিকে পাবে, ওকে 9000 টাকায় দিয়ে দেবে। এইটাও আমরা নিয়ে আসতেছি, বেশি না, এটা মানে 2.59 মিলিয়ন, মানে কিছু কারখানা যা তালিকা হয়ে গিয়েছে। এটাও আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ লেবারের মাধ্যমে মানে এটাকে আপনারা নিশ্চিত করছেন যে ওই কারখানা চালু রয়েছে এবং শ্রমিকদের বেতন দিচ্ছে, বেতন দিচ্ছে এবং তারা খুব অসহায় অবস্থায় আছে। এটা ওই যে আরএমজি সেক্টরের জন্যই মেইন, তারা ওইটা করছে, ওই পরিদর্শন করে কারখানাগুলোকে আইডেন্টিফাই করেছে। এখন আমরা একটু ভেরিফাই করে দেখব এবং এই টাকাটা আমাদের ডিপার্টমেন্ট অফ লেবারের মাধ্যমে আশা করছি হয় মালিককে, না হলে শ্রমিককে দিলে সে ওই টাকাটা বাদ দিয়ে বাকিটা মালিকের কাছ থেকে নেবে, ওদের মালিককে দিলে মালিক ওই টাকা রেখে বাকিটা দিবে, জাস্ট প্রণোদনার মতো। এগুলা কোভিডকে ওভারকাম করার জন্য আমরা সামনে ঈদ চলে এসেছে, তাই প্রশ্নটা আসে বোনাসের বিষয়টা সামনে আসে, এটা কি নিশ্চিত ওই যে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে টিসিসি, ট্রাইপার্টিট কনসালটেটিভ কাউন্সিল, শুধু আরএমজি সেক্টরের জন্য আমাদের একটা টিসিসি আছে। সেখানে যদি 20 জন শ্রমিক হয়, 20 জন মালিক, 20 জন সরকার, মানে 3 জন মিলে আমাদের এই টিসিসি। শ্রমিক প্রতিনিধিদের কিভাবে বাছাই করা হচ্ছে এখানে? ওইটা ওই যে বিভিন্ন ওনাদের ফেডারেশন আছে, আহ্বান করে মাননীয় প্রতিমন্ত্রী আমাদের যে মন্ত্রণালয়ের দায়িত্ব, ইউনিয়নগুলো থেকে উনি সমহারে ওদের নেন, 2 জন সভাপতি সেক্রেটারি অথবা ওরা যাকে নমিনেট করে। একদম খুবই সুন্দর কমিটি, এবং এই 2 কমিটি নিয়ে গতকালকে আমাদের বিশাল মিটিং হয়েছে। সেখানে 3টা সিদ্ধান্ত হয়েছে। প্রথম সিদ্ধান্ত, এপ্রিল মাসের বেতনের মিনিমাম 15 দিনের বেতন, কারণ এপ্রিল মাসটা তো শেষ হলে পরবর্তী মাসে 7 দিনের ভিতরে আমাদের আইন অনুযায়ী 7 দিনের ভিতরে তার ওই মাসের বেতন দিতে হবে, যেহেতু বন্ধ হয়ে যাবে। সেই জন্য কেউ যদি পারে পুরো বেতন দিবে, না হয় মিনিমাম 15 দিনের বেতন ঈদের ছুটির আগে অবশ্যই পরিশোধ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ঈদ বোনাসটাও, ছুটি যদি 29 তারিখ থেকে আরম্ভ হয়, লাস্ট ওয়ার্কিং ডে হলো 28শে এপ্রিল, 29 তারিখ থেকে আরম্ভ হয়ে যাবে, তার মানে এর আগে আমরা ডেট ফিক্সড করি নাই, তাকে ইয়েটা দিতে হবে, বোনাসটা দিতে হবে। আর 3 নম্বর সিদ্ধান্ত হয়েছে এই যে ছুটিটা সরকারি ছুটির সাথে সমন্বয় করে যদি ফেজ ওয়াইজ দেওয়া যায়, একসাথে দিলে তো খুব ট্রাফিক জ্যাম হয়। তো মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং আমাদের মেইন যে টিসিসি ছিল, যেটা কেন্দ্রীয়, এবং আরএমজি টিসিসি, এই সবাইকে নিয়ে আমরা কালকে সিদ্ধান্তগুলো নিয়েছি এবং সবাই স্বতঃস্ফূর্ত। এবারে ধাপে ধাপে ছুটি হচ্ছে, ধাপে ধাপে তারা বলছে যে সমন্বয় করে তারা দিবে, মানে সরকারি ছুটির সাথে সমন্বয় করবে হয়তো। এমন আর একটা সিদ্ধান্ত ছিল, যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো মনে করে যে আমার 30 তারিখ 1 তারিখ কাজ করতে হবে, তবে তারা ওই যে সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে খোলা রেখে তারা ওই যে এক্সপোর্টের কাজ, মানে যেহেতু তাদের হয়তো ডিমান্ড আছে, তারা এই মাসেই সাপ্লাই দিবে, এটা সমঝোতার ভিত্তিতে করতে পারবে। তো ধাপে ধাপে না দিলেও তারা ওই সিস্টেম ওইভাবেই সমন্বয় করবে। যেমন সরকারি ছুটি 6 দিন, তার তো আগেই ফিক্স করা থাকে ওই ধরনের। আরেকটা কি অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্র, যেখানে অনেকগুলো সমস্যা, শিশু শ্রম এখানে রয়েছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল এখানে ব্যবহার করা হচ্ছে, যেগুলো অত্যন্ত ক্ষতিকর অনেক ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে বিপজ্জনক। আমরা বেশ কয়েকটা দুর্ঘটনাও দেখেছি, বিশেষ করে পুরান ঢাকায় তো কয়েকটা এলাকায় এখনো এই ধরনের ক্ষতিকর রাসায়নিক রয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমেও আসছে। এখানে কি ভাবছেন? আমাদের যে লেবার অ্যাক্ট,
খুবই সমৃদ্ধ একটা অ্যাক্ট 2006 সংশোধন হয়েছে 13 এবং লেটেস্ট 18 আইনে তো খুব একটা সমস্যা নেই, এটা না সমস্যা নেই। আর 2015 তে আমরা বিধিমালা করেছি। এইটার 39 ধারা মোতাবেক ঝুঁকিপূর্ণ কাজে কোনো কিশোর বা শিশুকে নিয়োগ দেওয়া যাবে না। আমরা অলরেডি 38টি সেক্টর হ্যাজার্ডাস জব তালিকা করেছি, রিসেন্টলি আরও 5টি করেছি। এই 38 আর 5 হলো 43টা সেক্টর। এই সকল সেক্টরে কিশোর অথবা কোনো শিশু থাকবে না। আমি কিছুক্ষণ আগে বলতে চাইছিলাম এই বিরতির আগে যে আমাদের এসডিজির যে 8.7 যে গোল, সেটাতে বলা আছে যে 2025-এর ভিতরে অল চাইল্ড লেবার এলিমিনেশন বাই 2025। আইন তো সবই রয়েছে, কিন্তু কথা হচ্ছে বাস্তবায়ন আমরা করছি। যেমন আপনি শুনে খুশি হবেন, আমাদের মন্ত্রণালয়ে আমরা হ্যাজার্ডাস জব থেকে এই বছর 1 লক্ষ শিশুকে নিয়ে আসতেছি, সিটি কর্পোরেশনগুলো এবং 2টো পৌরসভা 14টা থেকে পয়েন্ট থেকে, এবং ওই 112টা এনজিকে কাজ দিয়েছি। তারা এনে ওদেরকে 6 মাসের প্রি প্রাইমারি প্রাতিষ্ঠানিক শিক্ষা কোর্স ডেভেলপ করে দিয়েছি, আর 4 মাসের দক্ষতা দিয়ে ওই শিশুটাকে যাতে আবার ফিরে না যেতে হয়, এই ধরনের আমরা কার্যক্রম আরম্ভ করেছি। সেকেন্ড, আমরা চেষ্টা করছি একটা মেগা প্রকল্প নিব। এখানে অনেকগুলো শিশু মন্ত্রণালয়, স্থানীয় সরকার অনেকগুলো মন্ত্রণালয় এই শিশু ন্যাশনাল অ্যাকশন প্ল্যান এটা করেছে আমরা, এই যে কোন মন্ত্রণালয়ে কী কাজ, চাইল্ড লেবার সংক্রান্ত। কারণ আমাদের টার্গেট সংবিধানও আছে, শিশু শ্রম নিষিদ্ধ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আছে, জাতিসংঘের ম্যান্ডেট আছে। আবার আমাদের আমরা একটা মেগা প্রকল্প নিব, বাধ্য হয়েই কাজে আসে। সেক্ষেত্রে তাদের যদি কোনো বিকল্প না থাকে, নিরাপত্তায় কিছু যদি তাদের জন্য না করা যায়, সেক্ষেত্রে কি ভাবা? আমাদের ওই যে ডিভিশনাল কমিশনার লেভেলে কমিটি আছে, ডিসিদের সাথে কমিটি আছে, ইউএনও লেভেলে কমিটি আছে। আমি সবার সাথে অনলাইনে প্ল্যাটফর্মে কথা বলেছি, ডিসিস কনফারেন্সে কথা বলেছি, ওদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে এই শিশু নিরসনটাকে একটা স্লোগান, সামাজিক আন্দোলন হিসেবে রূপ দিতে হবে। এবং বলেছি ইউএনকে তুমি একটা ইউনিয়নকে শিশুমুক্ত করো, ডিসিকে বলেছি তুমি একটা উপজেলাকে শিশুমুক্ত করো। কিন্তু ধরুন একটা শিশু সে কাজে আছে, তার অর্থের উপর হয়তো তার পরিবার খানিকটা নির্ভর করছে, তাকে কি সমপরিমাণ অর্থ দেওয়া যাচ্ছে? হ্যাঁ, আমরা ওই যে শিশুদেরকে ওই যে ট্রেনিং এর সাথে সাথে 1000 টাকা করে দিচ্ছি, এটা সাফিসিয়েন্ট নয়। এই শিশুর মা বাবাকে যাহাতে ওই যে সামাজিক নিরাপত্তা বলে এর আওতায় যে ওই যে আমরা চাল দেই, টাকা দেই, আমাদের যেই 10টি সেফটিনেট প্রোগ্রাম, আমি বলেছি ওই মা বাবাকে, ওই শিশুর মা বাবাকে যদি ওই প্রোগ্রামের আওতায় ঢুকানো যায়, যদি না ঢুকানো যায় তাহলে শিশুকে 10 মাস ট্রেনিং দিলে সে তো আবার ব্যাক করবে, তাকে ধরে রাখা যাবে না। তাকে তো ওই কন্টিনিউয়াস তার পড়ালেখার দায়িত্ব নিতে হবে, অথবা দক্ষতা উন্নয়নের সাথে সাথে তার জব, সে যখন 14 বছর অতিক্রান্ত করবে, কিশোরে তো আমরা শর্ত সাপেক্ষে জব দিতে পারি, ওই অবস্থায় নিয়ে যেতে হবে। তবে এই যে নতুন প্রকল্প নিয়ে আসবো, তখন আমরা ওই আপনি যে প্রশ্নটা করেছেন এই রিহেবিলিটি, তাকে যাতে আর ফিরে না যেতে হয়, তার গার্জিয়ান যারা পিতামাতাকে একটা প্রোগ্রামের আওতায় আনতে হবে, এবং তাকে এই তার বয়স পর্যন্ত তাকে সাপোর্ট দিয়ে তাকে একটা দক্ষতা বা লেখাপড়া করিয়ে একটা জায়গায় তাকে জবে ঢোকাতে হবে, কিন্তু 14 আগে নয়, 14 পরে। অনেক ধন্যবাদ। Coming back to you, Mr. Fowler, the pandemic has changed the world and there is no going back, and many of the industries have closed down in Bangladesh, many workers have lost their jobs, and getting them back to their work and back to the previous standard has been shown to be rather difficult. What are the main challenges and what can we do in these regards? The main challenges in getting them back to work, I think the industries that are operating efficiently and have the, you know, I'm talking mainly about the RMG industry now because that's what I've been dealing with intimately. We've seen the tendency for the operations which were not as well run, and the smaller industries have been closing down, and the more well, I wouldn't say formal, but the more the ones that had the better management procedures, had better occupational safety and health dialogue within the factory, that were better organized, are finding that their orders are increasing and they're actually growing. So I suppose the lesson that comes out of that is that those who were running good businesses were better capable in a lot of ways to withstand the shocks, and they have flourished and are growing, but it's left a lot of the ones who were not as efficient or well managed
by the wayside. So I think what's the way to get them back to work is to to promote good practices. I mean, from ILO, we're promoting the practices and the recommendations that are included in our international labour standards and the conventions and recommendations that go with that, and trying to get those implemented across the board as the basis for well-run factories creating decent work, and in that way build up the industry again and create the new jobs. We often hear this excuse that creating a decent environment, ensuring safety is expensive and hence not profitable. Is that really an excuse, or is this just a bad logic? It's not an excuse, because once you introduce good practices within the workplace, you get a better motivated and a happier workforce. And it's been shown that creating those conditions, then you create better productivity, you get better productivity of the workers, better quality, and that actually leads to better profitability in the long term. I think as a short-term approach, there's some investment you need to make and some change, and you've got to develop different habits, different procedures that you apply, and people don't like change, so there's a bit of resistance to that. But once you build that into the operations, then you're on a much better footing for a sustainable business, which can withstand your day-to-day fluctuations as well as the bigger shocks when they come along. So I think our message is what we've done and which has been taken up by the bigger enterprises, that message we want to get to the smaller enterprises as well. But is it viable for the smaller enterprises to invest that much in the safety and health of the workers? Well, it's often not a matter of investing money, it's a matter of introducing processes. Such as on an occupational safety and health topic, do an assessment of your processes, have systems in place which has somebody doing simple checks on a daily basis, somebody doing simple checks on a weekly basis. And so it doesn't necessarily involve a lot of investment, a lot of cost. That you can start off developing those processes with no additional cost. It's a matter of getting into the habits of doing those. And then that's the basic. Then you need to push that up a bit, and then you start needing to invest in some areas as you go along. But you get the basics in place first without cost or minimal cost. So it's a matter of attitude rather than cost. It's a matter of attitude, yes. And again, what I mentioned before, all the OSH legislation recommendations place the onus on the employer to create those decent working conditions. And if that is taken on board by the employer and that's brought out throughout the enterprise, it's just a matter of getting systems and habits in place. So maybe we should put more emphasis on motivating the employers rather than putting the coercive pressure of the state on them to comply with the laws. Yeah, the state has a function of regulating the laws, but the state also has a function of promoting a better OSH culture in the country. And that is something we do through OSH Day, which we're celebrating at the end of this month. Hopefully. We will be celebrating that on the 28th. And it's become an annual event. That's one step in raising the awareness and developing an OSH culture. And then that you need to have measures and resources in place in government to be able to extend this throughout society and throughout business. All right. Thank you so much. আর যদি কিছু যোগ করতে থেকে জনাব এলাহি খুব সংক্ষেপে। আমরা ওই জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস, এটা তো সচেতনতার জন্য আমরা করছি, তবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনাকে বলছি যে আমরা এটা প্ল্যান অফ অ্যাকশন আছে 2021 থেকে 2030, এবং এইটাতে আমাদের বলা আছে আমরা এই যে পেশাগত স্বাস্থ্য এবং সেফটি নিয়ে কার কি কাজ, কোন সময়ে কি করব, অতএব আমরা আগাচ্ছি এই ধরনের। সবচেয়ে খুশি হবেন শুনে একটা ইনস্টিটিউট আমরা করতে প্রায় শেষ পর্যায়ে, জুনে শেষ হবে। এটির নাম হলো জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা
এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে হয়েছে, এটা জুনে শেষ হবে। তাহলে এটি হলে আমাদের গবেষণাও চলবে, প্রশিক্ষণও হবে এবং এটা মানে আন্তর্জাতিক মানসম্পন্ন ইয়ে হবে। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসলে একেবারেই সময় ফুরিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।